আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে নাগিন কন্যা। শহরাঞ্চলগুলির থেকেও বিশেষত গ্রাম অঞ্চলের মেলাগুলিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই নাগিন কন্যাদের খেলা। তো চলুন শুনে নেওয়া যাক আজকের গল্পটি। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তো চলুন শুনে নেওয়া যাক। প্রতি বছর শীতে আমডাঙ্গা করুণাময়ী কালীবাড়িতে মেলা বসে। 25শে ডিসেম্বরে মা করুণাময়ীর মূর্তি মন্দিরের গর্ভগৃহ থেকে নিচের নাট মন্দিরে নামিয়ে আনা হয়। মহা সমারোহে পুজো হয়। মেলা চলে প্রায় 1 মাস ধরে। মনোহারি, মিষ্টি, লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, সার্কাস, ম্যাজিক, যাত্রা বিনোদনের হরেক আয়োজন। তবে এবারের মেলার বিশেষ আকর্ষণ নাগিন কন্যা। নাগিন কন্যার তাঁবুর বাইরে নাগিন কন্যার বিরাট ব্যানার, বিরাট এক অজগর, মুখ একটা মেয়ে। দাদারা, দিদিরা, বৌদিরা, আসুন আর দেখে যান আজব খেলা, আজব খেলা। নাগিন কন্যা, নাগিন কন্যা। এই নাগিন কন্যার একটা ইতিহাসও মাইকে প্রচার করছে প্রদর্শক। লন্ডনের শিকারী জর্জ হেনরি আফ্রিকার জঙ্গলে শিকার করতে গিয়ে এই অদ্ভুত প্রাণীটির দেখা পান। তখন তিনি এটাকে না মেরে ধরে নিয়ে আসেন। তখন ইংরেজ শাসন ভারতে চাকরি নিয়ে আসার সময় হেনরি তার এই প্রিয় প্রাণীটিও নিয়ে আসেন প্রায় 70 বছর আগে। সাহেবের সান্নিধ্যে থেকে থেকে এই নাগিন কন্যা যেমন পোষ মানে তেমনি কিছু কিছু ইংরেজি কথাও শেখে। হেনরি 5 বছর ভারতে ছিলেন। দেশে ফিরে যাবার সময় এই নাগিন কন্যাকে তিনি দিয়ে যান তার বাবুর্চি শেখ মিয়া দাদকে। বর্তমান প্রদর্শক শেখ আমিন এই বাবুর্চির ছেলে। উত্তরাধিকার সূত্রে এই নাগিন কন্যাকে পেয়েছে। প্রায় 70 বছর বয়স হলেও নাগিন কন্যার দেহে এখনো বার্ধক্যের ছাপ পড়েনি। নাগিন কন্যা অনন্ত যৌবনা। সবাই সুষ্ঠুভাবে টিকিট হাতে নিয়ে লাইনে দাঁড়ান, দেখে যান পৃথিবীর বুকে জীবন্ত বিস্ময় নাগিন কন্যা, নাগিন কন্যা। সুষ্ঠুভাবে লাইনে দাঁড়ান, দেখে যান পৃথিবীর বুকে জীবন্ত বিস্ময় নাগিন কন্যা, নাগিন কন্যা, নাগিন কন্যা। তাঁবুতে বেশ ভিড় হয়েছে। লাইন দিয়ে টিকিট কাটছে লোকে। প্রতি ঘন্টায় ঘন্টায় শো, আধ ঘন্টার বিশ্রাম। প্রদর্শকের নির্দেশে নাগিন কন্যা প্রতি শোতে কয়েকটি কথাও বলে, যেমন গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শো শেষে বলে গুড বাই, বিদায়, আলবিদা। এই নাগিন কন্যা দুধ আর কলা ছাড়া নাকি কিছুই খেতে পারে না। প্রতি শোতে তার বরাদ্দ একটা নেকো কলা আর 1 চামচ দুধ। দর্শকদের মধ্যে কেউ কেউ এই নাগিন কন্যাকে দেখে রীতিমতো শিহরিত হয়। ওরে বাবা রে! কেউ ভাবে এ কিভাবে সম্ভব? ও বাবা গো, এও কি সম্ভব? নাগিন কন্যার মুখটা মানুষের মতো, দেহ সাপের। সেই মুখে রঙের প্রলেপ,
তবুও মুখটা মায়াময়, যেন একটা 10-12 বছরের মেয়ের মুখ। সেদিন শোয়ের শেষে শেখ আমিন টাকা গুনতে বসেছে। আমদানি মন্দ হয়নি, 3টে শোতে 2200 টাকা। খোলস ছেড়ে বেরিয়ে আসে নাগিন কন্যা। খোলসটা ভাঁজ করে ট্রাঙ্কে তুলে রাখে। শেখের পেছনে এসে দাঁড়ায় নাগিন কন্যা। শেখ বলে, কিরে, কিছু বলবি? বড্ড চুলকানি, খায় যন্ত্রণা। দাওয়াই লাগা। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি সাপের খোলসের মধ্যে ঢুকে থেকে ঘষা লেগে লেগে সারা দেহের চামড়া নষ্ট হয়ে গেছে। মুখখানা ছাড়া সারা দেহ বিবর্ণ, খসখসে, কোথাও অল্প, কোথাও দগদগে ঘা। শেখ ওষুধের দোকান থেকে একটা মলম এনে দিয়েছে, তাতে কোনো কাজ হয় না। খোলস খুললেই চুলকানি শুরু হয়। চুলকে চুলকে রক্ত বেরিয়ে যায়। কোথাও 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 ঘা হয়ে গেছে। নাগিন কন্যা বলে, ওতে ওতে কাজ হয় না, চুলকানি বাড়ে, ঘা শুকায় না। চুলকালি বাড়ে, বড় মাতব্বর হইছে। যা মেকআপ মুছেলে, গোস্ত আর রুটি রেখেছি, খেলে। নাগিন কন্যা আসলে বীরভূমের সিউড়ির বাসিন্দা, বছর 12 বশির হোসেন। শেখ আমিন আসলে ঝাড়খণ্ডের বাসিন্দা, চোরা শিকারী। আমিন পুলিশের তাড়া খেয়ে সিউড়িতে আশ্রয় নিয়েছিল। এক স্থানীয় মুসলমান মেয়েকে বিয়ে করে ঘর সংসার পাতে। চোরাই শিকারের মাল সব ঝেড়ে দিলেও তার কাছে ছিল একটা বড় অজগর সাপের চামড়া। এই সময় তার পরিচয় হয় বশিরের সঙ্গে। বশিরের বাবা মারা যাবার পর মা আবার নিকা করে সিউড়ির এক রিক্সা চালক। বশিরকে কাজ করতে দেয় সিউড়ির এক চায়ের দোকানে। সেখানেই বশিরকে দেখে শেখ আমিন। দেখেই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই অজগরের খোলসের মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়ে একটা গল্প ফাঁদলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ। বশিরের মায়ের সঙ্গে কথা বলে আমি। বশিরের মাও এক কথায় রাজি। জয়দেবের মেলায় প্রথম শোতে মার মার কাট কাট। তারপর শেখ আমিনের পকেট যত ভারী হয়েছে, বশিরের অবস্থা ততই কাহিল হয়েছে। সারা দেহে অজস্র চুলকানি, রাতে ঘুমাতে পারে না। সংসারের স্নেহ ভালোবাসা কখনো পায়নি বশির। নিজের বাবার কথা মনে নেই বশিরের। বাবা মারা যাবার পর মা যখন সেই রিক্সাওয়ালার ঘরে গেল, মা তখন থেকেই যেন অনেকটা দূরে চলে গেল বশিরের থেকে। সে মায়ের কাছে থাকতো, মা তাকে খেতেও দিত, তবুও মাকে তার পর পর মনে হতো। সেই লোকটার এক কামরার ঘর, সামনে ছোট বারান্দা। শীতের রাতে
মাকে নিয়ে খিল দিত লোকটা। বসিরকে শুতে হতো বারান্দার এক পাশে চটের ওপর। তখন খুব রাগ হতো লোকটার ওপর। একদিন আর রাগ সামলাতে পারেনি বসির, হাতের কাছে পেয়ে লোকটাকে একটা গ্লাস ছুঁড়ে মেরেছিল। মেরে ফেললো রে, মেরে ফেললো। লোকটার কপালে লেগে বেশ খানিকটা কেটে গিয়েছিল। ছেলে, তোকে আজকে মেরে ফেলবো। দাঁড়া দাঁড়া বলছে, দাঁড়া দাঁড়া। এত বড় সাহস, আমাকে মারবি, আমাকে মারবি, আমাকে। সেদিন লোকটা বেদম মেরেছিল বসিরকে। মা সেদিন তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। পরের দিন শিউড়ি বাস স্ট্যান্ডে একটা চায়ের দোকানে কাজে লাগিয়ে দিল বসিরকে, শুধু থাকা খাওয়া। চায়ের দোকানের মালিক তার ছেলের দুটো পুরনো জামা প্যান্টও দিয়েছিল। সেখানেই দেখা হয় শেখ আমিনের সঙ্গে। তারপর থেকে সে নাগিন কন্যা। এখানেও তার ভালো লাগে না। দিনের বেলা তাঁবু থেকে বেরিয়ে মেলার মাঠে ঘুরে দেখে বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছে ছেলে মেয়েরা। আরো স্বাদ হয় ওদের মতো স্কুলে যাবে। কিন্তু কিরে, খাওয়া দাওয়া করবি নে নাকি? আমিনের ডাকে ঘোর কাটে বসিরের। সে তেলের শিশি নিয়ে ঘষে ঘষে মুখে রং তোলে, বদনাটা নিয়ে মুখ হাত ধুয়ে আসে। ততক্ষণে দস্তরখানা পেতে খেতে বসেছে আমিন। রুক্ষ নিষ্ঠুর হলেও লোকটা খাওয়া দাওয়া ভালোই করে, আর বসিরকেও ভাগ দেয়। তবুও বসিরের এ জীবন ভালো লাগে না। প্রথম প্রথম বেশ লাগতো, মেলায় মেলায় ঘোরা, কত লোক, কত আলো, অনেক জিনিস। এখন আর ভালো লাগে না। নিজেকে কেমন যেন বন্দি বন্দি মনে হয়। এখান থেকে পালাতে পারলে সে যেন বাঁচে। আজ মায়ের কথা বড় মনে পড়ছে বসিরের। যে মা তাকে কখনো আদর, ভালোবাসা, স্নেহ, মমতা দেয়নি, সেই মায়ের কথা। কিরে, খা। আমিনের ডাকে আবার চিন্তার জাল ছিন্ন হয় বসিরের। তাড়াতাড়ি খেয়ে নিজের বিছানাটা পেতে গায়ে ওষুধ লাগিয়ে শুয়ে পড়ে বসির। ঘুম আসে না। গায়ে অজস্র চুলকানি, মাথায় মাথায় অজস্র চিন্তা। আমিন ততক্ষণে তাঁবু কাঁপিয়ে নাক ডাকছে। উঠে বসে বসির। না না, যে করেই হোক তাকে এখান থেকে পালাতে হবে। সেই অজগরের খোলস তার কাছে এক বিরাট আতঙ্ক। সেই খোলস সে আর পড়বে না, আর না, আর না। সেই অজগরের খোলসের ট্রাঙ্কের পাশে তার ছেঁড়া ব্যাগটা। তাঁবুর ফাঁকা দিয়ে মেলার আলো এসে পড়েছে।
ভেতরে তাতে সবকিছুই অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে। বসির ব্যাগটা টেনে নিয়ে একটা প্লাস্টিকের কৌটো বের করে, তার মধ্যে কিছু টাকা, খুচরো পয়সা গুনে দেখে 130 টাকা। 6 মাসের মাইনে মায়ের হাতে গুনে দিয়েছিল আমি। 6টা 100 টাকার নোট। মেলায় মেলায় মাঝে মধ্যে 2-5 টাকা দিত লোকটা, খরচ না করে তাই জমিয়েছে বসির 183 টাকা। বসির এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। না না, আর দেরি নয়, আজই সে পালাবে, এক্ষুনি। শেখের দিকে তাকালো বসির। সে তখনও নাক ডেকে ঘুমাচ্ছে। এই লোকটার কাছে থাকলে হয়তো একদিন একদিন সাপের খোলসের মধ্যেই মরে যাবে। তাকে পালাতেই হবে, পালাতেই হবে। তাঁবু থেকে বেরিয়ে এলো বসির, কাঁধে তার ছেঁড়া ব্যাগটা। বড় রাস্তাটা সে আগেই দেখেছিল। দ্রুত পায়ে হেঁটে সেই বড় রাস্তায় উঠল। এবার কোন দিকে যাবে? ইউরি যেতে হলে আগে হাওড়া স্টেশনে যেতে হবে। হাওড়া কোন দিকে? যেদিকেই হোক, আপাতত এখান থেকে পালাতে হবে। সে সোজা রাস্তা ধরে হাঁটতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর মনে হয় চাঁদটা যেন ফর্সা হয়ে আসছে, গাড়ি চলাচল বাড়ছে। আরো কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর এক জায়গায় দেখে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। বসির তাদের একজনকে জিজ্ঞাসা করে, হাওড়া যাওয়ার বাস কোথায় পাবো? ওদের একজন বলে, এখানেই আসবে, আমরাও হাওড়া যাব। ওখানেই দাঁড়ালো বসির। বাস এলো একটু পরে। হাওড়ায় গিয়ে যখন পৌঁছালো তখন বেলা হয়ে গেছে। লোকের পেছন পেছন চলে এলো প্ল্যাটফর্মে। টিকিট কাটার কথা মনে নেই। এত লোক সে জীবনে দেখেনি। হঠাৎ মনে হলো কে যেন তার নাম ধরে ডাকছে। এত শব্দের মধ্যে সে প্রথমটা বুঝতে পারেনি, পরে স্পষ্ট শুনতে পেল, বসিরা, বসিরা, বসিরা। এই যে শেখের গলা। পেছনে তাকিয়ে দেখে দীর্ঘকায় শেখ আমিন লোকজনকে ঠেলে তার দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যে কর্তব্য স্থির করে ফেললো বসির। প্ল্যাটফর্ম থেকে একটা ট্রেন সবে ছেড়েছে, তাই যাবে সে জানে না। ছুটে গিয়ে ট্রেনটিতে উঠে পড়ে বসির। ছিটকে পড়ে যাচ্ছিল, পাশের একটা লোক টেনে ধরে ফেলল। বাবু দেখে উঠবে তো, এক্ষুনি নয়তো পড়ে যাবে। বসির,
এ বশির, আরে নেমে আয় রে, নেমে আয়, যাস না, যাস না। আরে বশির, নেমে আয় রে। আরে বশির, নেমে আয় রে, নেমে আয়, যাস না রে। বশির, নেমে আয় রে, যাস না।